আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের পরমাণু ভাণ্ডার জব্দে কমান্ডো পাঠানোর ছক যুক্তরাষ্ট্র ইসরায়েলের। আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুনতেই হবে। ইরান। জেফ্রি এপস্টাইনকে আকাশ থেকে মাটিতে নামিয়েছিলেন যিনি। 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের 220 সেনা হতাহতের দাবি ইরানের। কুয়েতের আল আদিরি ঘাঁটিতে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষতির দাবি। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং উত্তেজনাকর বিষয়গুলোর একটি হল ইরানের পরমাণু কর্মসূচি এবং তা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপ, যেখানে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ বা নিষ্ক্রিয় করতে কমান্ডো পাঠানোর কোনো ছক কষছে কিনা এই দুই মিত্রদেশ। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এবং ইসরায়েলের মধ্যকার স্নায়ুযুদ্ধ বহু দশকের পুরনো এবং এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যা নিয়ে পশ্চিমা বিশ্ব সবসময় গভীর উদ্বেগ প্রকাশ করে এসেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর বিভিন্ন প্রতিবেদনে যখনই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়, তখনই আন্তর্জাতিক মহলে এক ধরনের সতর্কতা জারি হয়। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি কমান্ডো অভিযানের মতো কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া সম্ভব? সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইরানের মতো একটি বিশাল এবং সামরিকভাবে শক্তিশালী দেশের অভ্যন্তরে ঢুকে তাদের অত্যন্ত সুরক্ষিত এবং মাটির অনেক গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি কমান্ডো অভিযান পরিচালনা করা কেবল কঠিনই নয়, বরং এটি একটি অকল্পনীয় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। এই ধরনের যে কোনো পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে। বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ঐতিহাসিকভাবে সাইবার অপারেশন বা প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে এসেছে, তবে সরাসরি কমান্ডো পাঠানোর খবরটি মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে বলে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মত দিয়েছেন। ইরানের পক্ষ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া কঠোর হুঁশিয়ারি এবং তাকে কোনোভাবেই ছাড় না দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক কূটনীতি এবং আইনি পরিসরে এক নতুন মাত্রার আলোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে 2020 সালের শুরুতে বাগদাদে ঘটা এক অনাকাঙ্ক্ষিত এবং হাই প্রোফাইল সামরিক পদক্ষেপের পর থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক চরম আকার ধারণ করে এবং ইরান সেই ঘটনার জন্য সরাসরি তৎকালীন ট্রাম্প প্রশাসনকে দায়ী করে আসছে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তারা আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে এই ঘটনার বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং তারা ট্রাম্প সহ সেই সময়কার ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, একজন সাবেক মার্কিন প্রেসিডেন্টকে অন্য একটি দেশ কিভাবে শাস্তির আওতায় আনতে পারে? এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। ইরান ইতোমধ্যে ইন্টারপোলের কাছে বেশ কয়েকবার রেড নোটিশ জারির আবেদন করেছে, যদিও ইন্টারপোল সাধারণত রাজনৈতিক প্রকৃতির বিষয়গুলোতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে। তবে ইরানের এই ধরনের প্রকাশ্য এবং কঠোর বক্তব্য মূলত তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি শক্তিশালী বার্তা দেওয়ার অংশ। দেশের জনগণের কাছে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরা এবং জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত রাখার জন্য রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের বাগাড়ম্বর বা রেটরিক ব্যবহার করে থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব রয়েছে, বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনী মাঠে সক্রিয়। একজন সাবেক প্রেসিডেন্ট হিসাবে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকেন, তাই বাস্তবিকভাবে ইরানের পক্ষে তার কোনো ক্ষতি করা প্রায় অসম্ভব। জেফ্রি এপস্টিনের মতো একজন অত্যন্ত ক্ষমতাধর, প্রভাবশালী এবং সমাজের সর্বোচ্চ স্তরে বিচরণকারী ব্যক্তিকে যেভাবে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা হয়েছিল, তা বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতা এবং আইনি লড়াইয়ের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।
দর্শক, জেফ্রি এপস্টিনের নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক অন্ধকার জগতের কথা, যেখানে বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের আনাগোনা ছিল, এবং বছরের পর বছর ধরে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে আইনকে ফাঁকি দিয়ে আসছিলেন। কিন্তু এই দুর্বেদ্য দুর্গ ভেঙে ফেলার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের মধ্যে অন্যতম হলেন মিয়ামি হেরাল্ডের প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলি কে ব্রাউন। যখন আইনি ব্যবস্থা এবং সমাজের অন্যান্য স্তর এই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছিল না, তখন এই সাংবাদিক মাসের পর মাস ধরে পুরনো নথিপত্র ঘেঁটে, অসংখ্য ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়ে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সত্যকে জনসমক্ষে তুলে ধরেন। তার এই ধারাবাহিক প্রতিবেদনের কারণেই মূলত এপস্টিনের বিশাল সাম্রাজ্যে ফাটল ধরে এবং নতুন করে আইনি তদন্ত শুরু করতে বাধ্য হয় প্রশাসন। এটি প্রমাণ করে যে সমাজে কেউ আইনের ঊর্ধ্বে নয়, তা সে যতই প্রভাবশালী বা ধনী হোক না কেন। এই ঘটনাটি শুধু একজন অপরাধীকে কাঠগড়ায় দাঁড়ানোই ছিল না, বরং এটি ছিল পুরো সিস্টেমের ত্রুটিগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এপস্টিনকে আইনের আওতায় আনার এই প্রক্রিয়াটি সারা বিশ্বের সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি নতুন করে আস্থার সঞ্চার করেছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ জন সেনা হতাহত হওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এই দাবির সত্যতা এবং আধুনিক তথ্যযুদ্ধের প্রেক্ষাপটটি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। বর্তমান ২১ শতকের ভূরাজনৈতিক দ্বন্দ্বে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান যখন এত বড় সংখ্যার হতাহতের দাবি করছে, তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং নিরপেক্ষ বিশ্লেষকরা এর সত্যতা যাচাইয়ের জন্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT এর ওপর নির্ভর করছেন, এবং এখন পর্যন্ত পেন্টাগন বা স্বাধীন কোনো সূত্র থেকে এত বিশাল সংখ্যক মার্কিন সেনা হতাহতের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। সামরিক কৌশলগত দিক থেকে বিবেচনা করলে কোনো দেশ যখন শত্রুপক্ষের বিশাল ক্ষতির দাবি করে, তখন তার মূল উদ্দেশ্য থাকে নিজেদের দেশের ভেতরে জনগণের মনোবল চাঙ্গা করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এ ধরনের তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তি বা প্যানিক তৈরি করতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের মতো দেশের সামরিক বাহিনীতে কোনো সেনা হতাহতের ঘটনা ঘটলে তা লুকানো প্রায় অসম্ভব, কারণ তাদের একটি অত্যন্ত স্বচ্ছ এবং সুনির্দিষ্ট রিপোর্টিং প্রোটোকল রয়েছে, যেখানে প্রতিটি ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তাই বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই দাবিটি মূলত প্রোপাগান্ডা বা মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটি অংশ। তবে এ ধরনের ভিত্তিহীন বা অতিরঞ্জিত দাবিগুলোরও কিছু বাস্তব প্রভাব রয়েছে, যেমন এর ফলে গ্লোবাল স্টক মার্কেট বা শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করে ওঠানামা করতে পারে। কুয়েতের আল আদিরি ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ব্যাপক ক্ষতির যে দাবি করা হয়েছে, তা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে এক নতুন মাত্রার উদ্বেগের সৃষ্টি করেছে। দর্শক, কৌশলগত দিক থেকে কুয়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ এবং সেখানে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো আন্তর্জাতিক মিত্রবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক্যাল হাব হিসেবে কাজ করে। এই ধরনের একটি ঘাঁটিতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর যদি সত্য হয়, তবে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি বড় ধরনের শিফট বা পরিবর্তনের ইঙ্গিত দেয়। আধুনিক যুদ্ধে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোনের ব্যবহার এবং নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম মিসাইলগুলো সামরিক কৌশলকে পুরোপুরি বদলে দিয়েছে, কারণ এই প্রযুক্তিগুলো ব্যবহার করে খুব কম খরচে শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি সাধন করা সম্ভব, এবং প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডার অনেক সময় এই ছোট আকৃতির এবং নিচ দিয়ে উড়ে আসা ড্রোনগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হয়। এই হামলার দাবির মাধ্যমে ইরান মূলত এই অঞ্চলে তাদের সামরিক সক্ষমতা এবং দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার একটি প্রদর্শনী করতে চাইছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। এর ফলে গালফ কোঅপারেশন কাউন্সিল বা GCC-ভুক্ত দেশগুলোর মধ্যে একটি তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে, যা এই অঞ্চলকে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব, কারণ পারস্য উপসাগরীয় অঞ্চল দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহ হয়ে থাকে। এই অঞ্চলে যে কোনো অস্থিতিশীলতা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে বাধা সৃষ্টি করতে পারে, বাণিজ্যিক জাহাজগুলোর ইন্স্যুরেন্স খরচ বাড়িয়ে দিতে পারে এবং শেষ পর্যন্ত সারা বিশ্বে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। তাই যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরাশক্তিগুলো এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কূটনীতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।